বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল আব্দুল হক বরাবর আপনাদের সাথে আছি। আজকে আমাদের যে বিষয়ে আলোচনা করব তা হলো নারীর মর্যাদা এবং সমাজ গঠনে তাদের অবদান। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর মুমতাহিনা, ফ্যাকাল্টি মেম্বার, ইংরেজি বিভাগ, BJMEA ইউনিভার্সিটি। স্বাগত আপনাকে ম্যাডাম আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও এবং এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুটি পংক্তি খুবই জনপ্রিয় সারা বিশ্বব্যাপী বাঙালিদের কাছে। আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নেই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে আমাদের জাতীয় কবি যে কথাটা বলেছেন, এটা কিন্তু তার গবেষণা, তার যে আল্লাহ মেধা দিয়েছেন এবং দেশ জাতি নিয়ে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, তার অভিব্যক্তিটা এই দুটি লাইনের মধ্যে পরিস্ফুটিত হয়েছে। আজকে এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ম্যাডাম আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এটার উপরে আমরা আলোচনা করব যে বর্তমানে যে সমাজের যে অধঃপতন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, সব কিছু মিলে আমরা নারীর মর্যাদাকে নিয়ে অনেক টানা হেঁচড়া চলছে। প্রগতিশীল বলে যারা আখ্যা নিজেদেরকে দাবি করছে তারা একভাবে নারীর মর্যাদা চায়, আবার যারা আমরা কনজারভেটিভ বলি, ধর্মীয় দিক থেকে যারা নিজেদের জীবন পরিচালনা করতে করেন, তারা আবার আরেকভাবে নারীর মর্যাদাকে তুলে ধরেন। এই দুটোর জায়গায় কনফ্লিক্ট আমাদের সচরাচর আমরা দেখছি। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আসলে নারীর মর্যাদা বলতে কি বুঝি আমরা? ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসলে, যেটা বললেন যে এটা নিয়ে অনেক চলছে, এক এক পক্ষ এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে। সো আমি প্রাথমিকভাবে যেটা বলতে চাচ্ছি যে নারীর মর্যাদা যখন কথাটা আসে, তখন যে বিষয়টা এখানে ফোকাস হয়, একজন নারী হিসাবে যখন সে তার অধিকার, সম্মান অথবা সমাজে তার অবস্থানটাকে যথাযথভাবে দেখতে চায়, সেটাকে আমরা আসলে নারীর মর্যাদা অথবা অধিকার বলে আখ্যায়িত করি। তো এখানে নারীর মর্যাদা এবং অধিকারের প্রসঙ্গ যখন আসে, তখন অনেকগুলো ক্রাইটেরিয়া চলে আসে। সাপোজ একজন নারীর তার শারীরিক এবং মানসিক সুরক্ষার একটা ব্যাপার আসে। ইন অ্যানাদার টার্মে আমরা বলতে পারি যেটা হচ্ছে তার রাজনৈতিক যে অধিকার সেটা আসে, তার সামাজিক অধিকার আসে, তার অর্থনৈতিক অধিকার আসে, তার শিক্ষার অধিকার আসে, তার পারিবারিক ক্ষেত্রে তার যে পারিবারিক আইনের যে কিছু বিষয় থাকে সেই অধিকারগুলো চলে আসে। অর্থাৎ কমপ্লিটলি আমরা সবগুলো অধিকার মিলিয়েই একটা নারীর মর্যাদা অধিকারকে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যেটা। তো সেই ক্ষেত্রে একজন নারী যখন তার অধিকার নিয়ে কথা বলে, সে আসলে তার নিজের জায়গাটাকে স্ট্যাবল করতে চায়। আমি একজন নারী, সো এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে আমি একজন নারী হিসাবে নারীর মর্যাদা অথবা অধিকার নিয়ে কথা বলছি এখানে। সো একজন নারী যখন তার নিজের অবস্থানটাকে সুদৃঢ় করতে চায়, দৃঢ় করতে চায়, তখনই অধিকারের প্রসঙ্গটা চলে আসে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা এক একজন এক একভাবে এটার ব্যাখ্যা দিচ্ছি। দ্যাট ইজ দ্য থিং। এক একজন এক একভাবে ব্যাখ্যা দিচ্ছি, এই কথাটা যদি আমরা এইভাবে বলি, আদর্শিক কারণে কিছু মানুষ, প্রত্যেকটা মানুষই তাদের জীবনে একটা আদর্শ অনুসরণ করে, সেটা সাংগঠনিকভাবে করে। যদি কোনো সংগঠনের সাথে তারা জড়িত হয়, সে মানুষগুলো সেই সংগঠনের আদর্শকে অনুসরণ করে তাদের চিন্তা ভাবনাটাকে সেভাবে প্রসারিত করে এবং সেটা এক্সপ্রেসও করে। সেটা সমাজকে বাধ্য করে, অনেক সময় সমাজকে উৎসাহিত করতে চায় তাদের আদর্শে বিশ্বাসী করা হওয়ার জন্য। এটাই তো মূল জিনিস। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আসলে খুব কম লোকই কোনো কিছু চাপিয়ে দিতে চায় কিংবা প্রকাশ করতে চায়। এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জি, এখানে আমি যেটা বলছিলাম যে নারীর অধিকার এবং মর্যাদার বিষয়টা যখন আসে, তখন আমি অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে বলেছি। এই ক্রাইটেরিয়া আপনি যেটা বললেন যে অবশ্যই তার বলয় থেকে সে চিন্তা করে যে সে কীভাবে এটাকে ফোকাস করছে। সো ক্রাইটেরিয়া আমরা যে বলেছিলাম যে নারীর অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার। সামাজিক অধিকারের যদি আমি ব্যাখ্যা দিতে চাই, এখানে ধরেন একজন নারী, সমাজে একজন নারীর আমরা বিভিন্ন রূপ দেখতে পাই। নারীকে আমরা মা হিসেবে দেখতে পাই, বোন হিসেবে দেখতে পাই, মেয়ে হিসেবে দেখতে পাই, স্ত্রী হিসেবে দেখতে পাই। সো সামাজিক অধিকারটা একজন নারীর সামাজিকভাবে তার অধিকারটা
সে পাচ্ছে কিনা সেই বিষয়টা এখানে ফোকাস। বাট ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ অর ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ যদি আমি বলি, আমি জেনারেল একটা ভিউ এখন বললাম, বাট যদি আমি ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলি তখন যেটা আসবে যে ইসলামের মূল সোর্স হচ্ছে কোরআন এন্ড হাদিস, আমরা জানি সেটা। কোরআন থেকে আমরা কোরআনিক ভার্সে প্রথমেই যে জিনিসটা আমি এখানে মেনশন করতে চাচ্ছি, যেহেতু আমরা নারীর অধিকার নিয়ে কথা বলছি, কোরআনে আল্লাহ স্পষ্ট বিভিন্ন ভার্সেই বলেছে, আমি একটা আয়াত এখানে মেনশন করতে চাচ্ছি যে সূরা আল বাকারা 30 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদিল খালিফা। আমি আল্লাহ কিন্তু কখনো বলিনি যে আমি মানুষ পাঠাচ্ছি অথবা নারী পাঠাচ্ছি অথবা পুরুষ পাঠাচ্ছি। আল্লাহ বলেছেন যে আমি খালিফা পাঠাচ্ছি। খালিফা মিন্স প্রতিনিধি অর রিপ্রেজেন্টেটিভ। তার মানে কি আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য নারী এবং পুরুষ দুজনকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। যখন আমরা খালিফা উচ্চারণ করি অথবা প্রতিনিধি কথাটা এখানে নিয়ে আসি, তখনই দ্যাট উইল বি ভেরি ক্লিয়ার টু আস যে একজন নারীর ভূমিকা কি হতে পারে। সো একজন নারী পুরুষের সাথে তার যে মেজর কোনো পার্থক্য করে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, এবং দুইজনকে আল্লাহ সেম রেসপন্সিবিলিটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সো সেই ক্ষেত্রে একজন নারীকে স্বাভাবিকভাবেই তার অধিকারের প্রসঙ্গটা এখানে আসবে, অধিকারের প্রসঙ্গটা আসবে। এখানে ক্লিয়ারলি আল্লাহ এটা বলে দিয়েছেন যে একজন নারী পুরুষ আসলে কেউ কোনো অংশে, তার মানে মর্যাদার দিক থেকে কোনো অংশেই, যেটা কবি নজরুল বলেছেন, তিনি কোনো পার্থক্য করেন না নারী পুরুষের, আল্লাহ পার্থক্য করেননি। আবার আপনার হাদিসে এসছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পদতলে সন্তানের বেহেশত। আমি আমার মেয়েদেরকে বলি যে আমার পায়ের নিচে, আমার মাটি, আমার পদতলে আছে ধুলাবালি, তোমার মায়ের পদতলে আছে জান্নাত। এই যে একটা মর্যাদা, এর চেয়ে কি বেশি মর্যাদা কোনো কিছু তো হতে পারে? আপনার কি মনে হয়? নো, অফকোর্স নট। এখানে এটি আল্লাহ এখানে আমাদের কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট দিয়ে দিয়েছে যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। দ্যাট মিনস এখানে মায়ের, আমি যে কথা একটু আগে বলছিলাম যে সামাজিক যে অবস্থান, একজন মা হিসাবে কোরআন কিভাবে মাকে এখানে ব্যাখ্যা করেছে অথবা কোরআনে মাকে কতটুকু সম্মান দেওয়া হয়েছে। কোরআনে মাকে সম্মান দেওয়া মানে হচ্ছে নারীকে সম্মান দেওয়া। আমি এখানে মায়ের কথা বলছি, এবং এখানে একটা হাদিসও আসছে যে এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, বললেন যে আল্লাহ এবং রসুলের পরে আমরা কার আনুগত্য করব, তখন বলছিলেন যে মা, এবং 3 বারই কিন্তু মায়ের বিষয়টা আসছেন, তারপরে আসছেন বাবা। তার মানে দ্যাট প্রুভস দ্যাট কোরআন কিভাবে নারীকে এখানে মা হিসেবে অনেক বড় মর্যাদা দিয়েছে। এট দ্য সেম টাইম যদি আমরা মেয়ের কথা বলি, কন্যা, একজন মেয়ে কিভাবে কোরআনকে দেখে, কোরআনে কিভাবে আসছে, এখানে অনেক হাদিস আসছে। আমি একটা হাদিস এখানে মেনশন করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো কারো কন্যা সন্তান হয় এবং সে তার কন্যা সন্তানকে যথেষ্ট গুরুত্ব দিয়ে খুব টেক কেয়ার করে সে বড় করলো, সে জান্নাতে আমার সাথে যাবে। এবং এটা বলতে গিয়ে উনি ওনার 2 আঙ্গুল এরকমভাবে দেখিয়েছেন। দ্যাট মিনস কতটা ক্লোজলি ওনার সাথে থাকবেন। তার মানে হচ্ছে এখানে কন্যা তো একজন নারী, উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। শুধু তাই না, এটাও বলেছেন যার 3 কন্যা আছে তিনি এইভাবে মানুষ করতে পারলে ব্যস্ত যাবেন। তখন একজনের প্রশ্ন করলো, যদি আমার তো 2 কন্যা আছে আমার কি হবে? তখন তুমি 2 কন্যাকে নিয়ে যেতে পারবে। আবার একজনে বলছে না, আমার যদি শুধু একমাত্র কন্যা আছে তাকেও যদি তুমি এভাবে, এই যে একটা গুরুত্ব, এটার সাথে যে পার্থক্য বর্তমান সমাজে আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এই আদর্শে যারা বিশ্বাস করে না যে আমাদের মরতে হবে, পরকাল আছে, আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, এই আমাদের পাপের জন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আবার জান্নাতে নিয়ে যাবে ভালো কাজের জন্য, এই আদর্শে যারা বিশ্বাসী না, তারাই কিন্তু আপনার প্রগতিশীলতার নামে নারীকে মাঠে নামাতে চায়, কিংবা নারীর জায়গা থেকে সরিয়ে তাদেরকে আনন্দ ফুর্তির একটা উপাদান হিসেবে তারা নিয়ে আসতে চায়। তাদের কোনো অবজেকশন নাই যখন নারীদেরকে আপনার বিজ্ঞাপনে যথেচ্ছা ব্যবহার করা হয়, সেখানে তাদের কোনো অবজেকশন নাই। নারীকে বিক্রি করে আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি করার, সেখানে কোনো বাধা বিঘ্ন নাই। কিন্তু বাধা আসে যখন একটা নারী পরকালের ভয়ে, সেই আল্লাহর ভয়ে ভীতু হয়ে যখন তার একটা সঠিক পথে থাকতে চায়। এই প্রসঙ্গে যদি আপনি এই বর্তমান বিশ্ববিদ্যালয়গুলো বলেন, বিভিন্ন জায়গায় নারীদের সাথে এই যে বিভক্তি, এই প্রসঙ্গে যদি আপনি একটু আমাদেরকে জানান। আপনি যে কথাটা বলছিলেন যে
মানে প্রগতিশীলরা তারা কিভাবে এটাকে ব্যাখ্যা করছে। আমার মনে হয় এটার পেছনে একটা মেজর রিজন হচ্ছে আমরা আসলে দ্যাট ইজ ল্যাক অফ প্রপার নলেজ। মানে এই যে আমরা এতক্ষণ বললাম যে কোরআন এবং ওইটাকে আমরা আসলে ভালোভাবে জানতে না পারার কারণে যেটা হচ্ছে আমাদের কাছে এটা ক্লিয়ার না যে কোরআন অথবা হাদিস থেকে আমরা কিভাবে নারীর মর্যাদাকে এত সমুন্নত পর্যায়ে দিয়েছেন, সেটা আমাদের কাছে ক্লিয়ার না থাকার কারণে যেটা হয়েছে যে আমরা মানে এদিক ওদিক ছুটছি। হ্যাঁ, দ্যাট ইজ আওয়ার প্রবলেম। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাচ্ছি যে নারীর রাজনৈতিক এবং পারিপার্শ্বিক দিক যদি আমরা বলি, রাজনৈতিক ক্ষেত্রেও আমরা নাও ডেজ যেটা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি নারীরা অনেকটা এগিয়ে। আমাদের ব্যাংকিং সেক্টর বলেন, আমাদের পলিটিক্যাল ইস্যুতে বলেন, নারীরা অনেক এগিয়ে। সেটা মানে বলা বাহুল্য যে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে নারীরা এতটা অগ্রসর ভূমিকা পালন করছে। সো ইন দ্যাট কেস যেটা হচ্ছে যদি এটার সাথে আমি কম্পেয়ার করি, যদি আমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যাই, তখনও যদি আমরা তাকাই, দ্যাট ইজ নট দ্য নিউ থিং যেটা এখন আমরা দেখছি। তখনই কিছু আমি একটা হাদিস এখানে মেনশন করতে চাচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে উনি মসজিদে, তখন একটা ট্রেন্ড ছিল যে মোহরানা অথবা দেনমোহর নিয়ে মানে সবার মধ্যে একটা কম্পিটিশনের একটা ভাব চলে এসেছিল যে কে কত বেশি দেনমোহর দিয়ে বিয়ে করতে পারে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে ব্যাপারটা তো এটা অন্যদিকে যাচ্ছে। তখন তিনি মসজিদে দাঁড়িয়ে একদিন উনি বলতে চাইলেন যে 400 দিরহামের বেশি যদি কেউ দেনমোহর দেয় তাহলে তার ওই অংশটা বাইতুল মালে গিয়ে জমা হবে। তখন ওই মসজিদে থাকে একজন মহিলা, উনি তার হ্যান্ড রেজ করলেন এবং উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আপনি এটা করতে পারেন না, কারণ এই দেনমোহর হচ্ছে আল্লাহ থেকে নির্ধারিত করা, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, সো ইউ ক্যান ডু দিস ওয়ান। তার মানে কি, তখন ওনাকে আবার থামানোর জন্য আরেকজন বললেন যে না আপনি ওনার সাথে কেন কথা বলছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন যে নো, শি ইজ রাইট, হ্যাঁ এটা আমার ভুল ছিল, যে এটা তো আমি কারেকশন করতে পারি না, এবং উনি এটা আমাকে মনে করিয়ে দিলেন। তার মানে কি, দ্যাট ওয়াজ দ্য ওয়ান টাইপ অফ পার্লামেন্ট। নাওয়া ডেজ আমরা যেটা দেখি মহিলার পার্লামেন্টে কথা বলছে, বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা বলছে, তো এটা কিন্তু এক টাইপের পার্লামেন্ট ছিল। তার মানে তখনও মহিলারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে। ছিল তো, আমরা তো আসলে ইতিহাস জানি না বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরার গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, আপনার সেই কত দূর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি খাবার নিয়ে যেতেন। তো এই যে পার্টিসিপেশন, সমভাবে পার্টিসিপেশন, তাছাড়াও আপনি যুদ্ধে গিয়েছে আমাদের নারীরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুরু করে অনেক প্রত্যেকটা ব্যাটেলে কি নারীরা ছিল। তো এই ক্ষেত্রে ইসলাম, আপনি বলতে চাচ্ছেন যে ইসলাম আসলেই সেই প্রগতিশীলটা যা বলে তার চেয়ে আরো বেশি মর্যাদা ইসলাম দিয়েছে, তাই নয় কি? আপনি আপনার পরিবারে আপনি একজন মা, সেই হিসাবে আপনি বলেন তো, আমরা তো হোম মিনিস্ট্রি বলি, মিনিস্ট্রি অফ হোম। ওই দিন এক ভেরি সিনিয়র, আমি বলবো মানে আমাদের মন্ত্রী মর্যাদার একজন একটা এখানে হোম মিনিস্ট্রির পারমিশন ছাড়া আমি এটা করতে পারবো না, এই যে একটা পারিবারিক মর্যাদা, এটা কি আপনি কিভাবে দেখেন? অফকোর্স সেটা আসলে আমাদের যেটা বললাম যে আমাদের কিছু ভুলের কারণে অথবা না জানার কারণে আমরা অনেকগুলো ভুল করে থাকি। যে আমি একজন মা, আমি একজন টিচার, মানে আমি কিন্তু আমার বিয়ের পরে সর্বোচ্চ পড়াশোনাটা আমি করেছি। তার মানে হচ্ছে অফকোর্স সেখানে একটা ফ্যামিলিয়াল সাপোর্ট ছিল, সেটাকে অস্বীকার করার উপায় নাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন বাইরে যাই, আমার এভরিথিং বাসায় গুছিয়ে আমাকে বের হতে হচ্ছে, যেটা একজন পুরুষের করতে হয় না। স্বাভাবিক একজন মেয়ে হিসেবে আমাকে এটা ভাবতে হয় যে আমার বাচ্চা স্কুলে কি টিফিন নিয়ে যাবে, সে স্কুল থেকে সে কী খাবে, এভরিথিং আই হ্যাভ টু ম্যানেজ। বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু আমার জবটা ম্যানেজ করছি, যদিও দুইটা জিনিস ম্যানেজ করতে গিয়ে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট, আমাকে বলতে হচ্ছে আমরা যখন সমাজে দেখি যে অনেক মেয়েরা তাদের কি বলে প্রতিভা আছে অথবা ক্যাপাবিলিটি আছে, আফটার দ্যাট তারা কিছু করতে পারছে না। আমি মনে করি সেটার পেছনে আমাদের মেয়েরাই অনেকাংশে দেয়, আমি শুধু পুরুষদেরকে বলবো না। মেয়েরা মিন্স আমি বলি, যখন একজন মা, মোস্ট অফ দ্য মারা অনেক সময় চিন্তা করে ফ্যামিলিতে যখন ছেলে মেয়ে দুজন থাকে, তখন মেয়ের ক্ষেত্রে চিন্তা করে যে আমি আমার ছেলেকে যেভাবে ছেড়ে দিচ্ছি অথবা ছেলেকে যেদিকে আগাতে দিচ্ছি, মেয়ের ক্ষেত্রে কিছুটা মানে এখানে একটা লিমিটেশন ওনারাই রেখে দেন, মারাই রেখে দেন। এটা কি সামাজিক নিরাপত্তার কারণে? সামাজিক নিরাপত্তা অথবা সোশ্যাল যে প্রেশার থাকে, তারা মনে করে যে মেয়ে মানুষ, তাকে তো এই জিনিসগুলা, এটা ওনারা খুব খারাপ সেন্সে করছে সেটা না। তাতে করে হচ্ছে কি, একটা মেয়ে আমি দেখেছি এরকম অনেক মাস্টার্স করা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ইভেন হায়ার স্টাডিজ কমপ্লিট করে এসে সে কিছু করতে পারছে না।
দ্যাট ইজ বিকজ অফ তার ফ্যামিলিয়াল। Right. এখানে হাজব্যান্ড হয়তো সাপোর্ট করছে না, আবার যখন বিয়ের পরে যাচ্ছে তখন ফ্যামিলি শ্বশুরবাড়ির ওনারা শ্বশুরবাড়ির সাপোর্ট environment করছে আবার না, একটা অনেকটা সাপোর্ট matter করছে করে, না। matter বাট করে। এটা ভেরি আনফরচুনেট, কারণ হচ্ছে একটা মেয়ে তার মানে তার মেন্টাল সাপোর্টের জন্যই তার একটা আইডেন্টিটি দরকার। আইডেন্টিটি দরকার। আমি এই প্রসঙ্গে যেহেতু আমরা কথা বলছি, একটা ফ্যামিলিতে মায়ের যে অবদান নিয়ে আমরা কথা বলছি, আজকালকার বাচ্চারা, যেমন আমার মা তো গৃহিণী ছিলেন, উনি সারাটা জীবন উনি তার সন্তানদেরকে কিভাবে ভালো রাখতে হয় সেভাবে চিন্তা করেছেন। সেই সময়টা ছিল এরকমই। কিন্তু বর্তমান সময়ে দেখেন, সংসার চালাতে গেলেও যে খরচ, আজকাল বাবা মা দুজনকেই কিন্তু চাকরি করতে হয়। আমরা কদাচিৎ আমরা এই কথাটা চিন্তা করি না, মানে মনের অজ্ঞাতে আমরা ব্লেম করে ফেলি পরিবারকে, যে পরিবার থেকে শিখে নাই কিছু, পরিবার শিক্ষা দেয় না, আমরা পরিবারকে ব্লেম করি প্রত্যেকটা ক্ষেত্রে। যে অথচ যদি আমরা এইভাবে চিন্তা করি, আপনি একজন মা হিসেবে যদি আপনি চাকরি করেন, সকালবেলা নাস্তাটা রেডি করে দিয়ে আপনি কিন্তু চাকরি স্থলে চলে যাচ্ছেন, বাবাও চলে যাচ্ছে, সন্ধ্যার সময় দুইজনেই ফিরে আসেন, এই বাবা মার সাথে সন্তানের সেই যে ঘনিষ্ঠতা সময় সেটা কাটাতে পারে না। এই ক্ষেত্রে আমরা এই শিক্ষার জন্য যে প্রতিষ্ঠানগুলোতে পাঠাচ্ছি, তাদের দায়িত্ব আর পারিবারিক দায়িত্ব, এটার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটি এবং কিভাবে এটাকে একটা আপনার ইয়েতে আনা যায়? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসলে। আচ্ছা, যে আপনি যে কথাটা বললেন এখানে, যে ফ্যামিলি এবং ইনস্টিটিউশন, হ্যাঁ, যারা জব করে ওয়ার্কিং মম, তারা অবশ্যই তাদের বাচ্চাদেরকে ওই যে জবের টাইমিং ওই সময়টা তারা দিতে পারছে না। বাট আমি একটা জিনিস বিলিভ করি, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বুঝি, যেটা যে আমাদের মানে আমাদের দেশে যেটা এখন হচ্ছে, খুব মানে একান্নবর্তী ফ্যামিলিগুলো এখন আর নাই। ইভেন আপনি যদি আপনার বাচ্চাটাকে বাসায় রেখে যান, দেখা গেছে যে ওই বাচ্চার দাদা দাদু আছে, নানা নানু আছে, বাট আমি আমার বাচ্চাটাকে হয়তো নেনির কাছে রেখে যাচ্ছি, বিকজ তাদের সাথে আমার একটা মানে তারা আমার কাছে নাই, তারা হয়তো দূরে আছেন। কিন্তু আমার একটা হচ্ছে যে এটা কেন, যদি এটা এমন হতো তার দাদা দাদু তার বাসায় থেকে নেনি করুক, বাট অ্যাট দ্য সেম টাইম তার দাদা দাদু নিজের লোক হিসেবে তারা আছেন, তারা টেক কেয়ার করছেন, এতে কিন্তু বাচ্চা তার ফ্যামিলির যে ভ্যালুস কালচার সেটা কিন্তু শিখতে পারে। কিন্তু আমরা এটা মনে করি যে দ্যাট ইজ দ্য বার্ডেন, কিন্তু আসলে কিন্তু না, বিষয়টা টোটালি ডিফারেন্ট। আর ইনস্টিটিউশনে যেটা ফ্যামিলি হচ্ছে ফার্স্ট ইনস্টিটিউশন। স্কুল আসলে স্কুল টিচার্স ওনারা কিছু করে দিতে পারবেন না, ওনারা হয়তো আপনাকে সাপোর্ট দিতে পারবেন, বাট হোয়াট এভার দ্য আমার চাইল্ড শিখবে সেটা ফ্যামিলি থেকেই শিখবে। বাট ম্যাডাম, আমি কিন্তু আবার এখানে একটু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতি, সামাজিক অবস্থা, এইগুলো যদি চিন্তা করি, একটা ছোট্ট শিশু কিংবা ছেলে মেয়ে যারা আছে স্কুল গোয়িং, আমি ম্যাট্রিক পর্যন্তই ধরলাম, আমরা কি যদি শিক্ষকরা যদি ওই মূল্যবোধের অধিকারী হয়, যেমন আমি একটা স্কুলে গিয়ে আমি টিচারদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা বলেন তো আজকে ক্লাসে গিয়ে স্টুডেন্টদেরকে ঢোকার পরে ক্লাসে কে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো, এই যে কথাটা, কেউ কিন্তু হাত তুলতে পারলো না। আবার আমি এটা জিজ্ঞেস করেছি, বাচ্চারা তোমরা মা বাবাকে সালাম করে কে কে আসছো, এই কথাটার উত্তর কেউ দিতে পারলো না। তার মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘাটতিটা রয়ে গেছে, আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরও কিন্তু এখানে বিশাল একটা ঘাটতি আছে, মোটিভেশনাল ঘাটতি। হ্যাঁ, অফকোর্স সেটা আছে, এবং সেটা তো একজন টিচারের জন্য খুবই ম্যান্ডেটরি। বাট আপনি যেটা বললেন যে আমরা এটা পাচ্ছি না এখন, এটা ল্যাকিংস এখন আছে। আবার সব জায়গায় নেই সেটাও বলা যাবে না, কিছু কিছু স্কুল কিছু কিছু টিচার মেনটেন করছে। যদি আমরা মাইলস্টোনের রিসেন্ট ঘটনা বলি, দেখেন আমাদের মেহেরিন মিস, উনি কিন্তু অন্য টিচারদের মতো পারতেন, গা বাঁচিয়ে চলে যেতেন, কিন্তু উনি তার রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে তাকে এটা করতে হয়েছে। মানে এরকম কিন্তু আছে, হয়তো পার্সেন্টেজ খুব কম, কিন্তু আছে। আর টিচারদের সেটা থাকতে হবে। আর এটার পেছনে একটা কারণও হচ্ছে যে আমাদের আসলে ওইভাবে ট্রেন আপ, যেটা সেই ট্রেনিংটা আসলে কি আমরা পেয়েছি ছোটবেলা থেকে, সেটা কিন্তু একটা ফ্যাক্ট, সেটা বিশাল ফ্যাক্টর। সত্য কথা বলা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, বিনয়ের সাথে কথা বলা, মোরাল ভ্যালুসগুলোকে প্রায়োরিটি দেওয়া, এটা কিন্তু স্কুলের দায়িত্ব, আমরা অস্বীকার করতে পারি না। শুধু সরাসরি ABCD শেখানোর জন্য আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই না। এই জন্যই তো আফটার এডুকেশন অনেকে এডুকেটেড হওয়ার পরও দেখেন যে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা মোরাল ভ্যালুজের ঘাটতি,
সেটা আছে, বিকজ হচ্ছে আমরা ওই ট্রেনিংটা পাচ্ছি না সেটাই। এবং এটার জন্য আসলে আমার মনে হয় যেটা আমাদের সেকুলার এডুকেশন সিস্টেম দ্যাট ইজ very much responsible for that co-education। আর আমরা হচ্ছে রিলিজিয়ান থেকে অনেকটাই দূরে, আমরা এডুকেশনটাকে আলাদা করে ফেলেছি টোটালি। আপনি কি আপনার কাছ থেকে এই প্রসঙ্গে আমরা জানতে চাই যে মাঝখানে আমাদের বিগত 16 বছরে ফ্যাসিস্ট আমলে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজানো হলো যাতে চারিত্রিক মূল্যবোধের জোর করে অবক্ষয় ঘটাতে হবে, জোর করে এটা নষ্ট করে দিতে হবে। এই যে এখানে একটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের মধ্যে যদি এই মূল্যবোধ না থাকে তাহলে পুরো রাষ্ট্রীয় মূল্যবোধ। এবং আপনার এই ব্যাপারে কি মন্তব্য যে এই রাষ্ট্র যদি আমরা পুনর্গঠন করতে চাই, পুনর্নির্মাণ করতে চাই, অনেকে বলে রাষ্ট্র সংস্কার, কাঠামো পরিবর্তন, এই বিষয়গুলো কি এই বেসিক মূল্যবোধ ছাড়া সম্ভব হবে? অফকোর্স না। এটা হচ্ছে আপনি যেটা বললেন যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকটা বছর পার হয়ে আসছি এবং এটা খুব ইজি না ব্যাপারটা, বাট আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। ইনিশিয়েটিভ না নিলে আমরা হচ্ছে ওই যে কি বলে একটা স্ট্যাগনেন্ট এরিয়াতে যে পড়ে আছি সেখান থেকে উতরে উঠতে পারবো না। এবং ইনিশিয়েটিভ নিতে হলে আমাদের যারা হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে আসলে আগে আসতে হবে। এটা মনে করার কোনো কারণ নাই যে শুধু গভর্নমেন্ট সরকার প্রধান সব করে দিবে। আমি 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 একজন সিটিজেন হিসাবে, কনসার্ন সিটিজেন হিসাবে আমার রেসপন্সিবিলিটি আছে, আপনার আছে। সো উই শুড ডু সামথিং। আমাদের পক্ষ থেকে, আমাদের স্ব লেভেল থেকে আমাদের ইনিশিয়েটিভ নিতে হবে, নিয়ে আমাদেরকে এগিয়ে আসা উচিত, আমি যেটা মনে করি। অ্যাবসলিউটলি রাইট, আই ডু এগ্রি উইথ ইউ। এবং নারীদের ক্ষেত্রেও নারীদের যে বিষয়টা আমরা বললাম, ওদেরকে যথেষ্ট সুযোগ এখানে দেওয়া উচিত, অপরচুনিটি দেওয়া উচিত। অপরচুনিটি আমি ব্যক্তিগতভাবেও যেটা আমি মনে করি, শিক্ষক অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, শিক্ষার জগতে যদি নারীদেরকে বেশি করে অবদান রাখার সুযোগ দেওয়া হয়, মানুষের চারিত্রিক মূল্যবোধ অনেকাংশে উন্নত হয়ে যাবে। কেননা তারা ছোটবেলা থেকেই মর্যাদা দিতে শিখবে নারীকে। কারণ একজন নারীর তো অনেক আসলে ভূমিকা, সে তার সন্তান প্রতিপালন থেকে শুরু করে, সো সে হচ্ছে ফার্স্ট টিচার একজন সন্তানের জন্য। তো একজন সন্তানকে মানুষ করার জন্য একজন মেয়ের পড়াশোনা দরকার, এডুকেটেড হওয়া দরকার। মানে কোনো কিছু জব করার জন্য না, শুধু সন্তান প্রতিপালনের জন্য তার একজন শিক্ষিত মা দরকার, যেটা নেপোলিয়ন বলছিলেন, গুড নেশন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন শিক্ষিত মা একটা সন্তানকে যা দিতে পারবে। এখন আমি আমাদের পূর্বসূরীদেরকে ছোট করছি না এখানে, ওনাদের সময় ওনারা যে ভ্যালু, যে এথিক্স নিয়ে সন্তানদেরকে বড় করেছেন, আমরা আসলে এটা থেকে অনেক দূরে, এখন পড়াশোনা করার পরে অনেক দূরে। সো এই জন্য নারীদেরকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। নারীদের সন্তান প্রতিপালন বলেন, ফ্যামিলি ম্যানেজমেন্ট বলেন, এভরিথিং তাদেরকে করতে হয়। সো তাকে আগে প্রিপেয়ার হতে হবে, দেন হচ্ছে আসলে আমরা একটা ভালো নেশন উপহার দিতে পারবো। আদারওয়াইজ ইটস নট পসিবল। আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি, ধরেন শহর কেন্দ্রিক একটা জীবন, গ্রাম কেন্দ্রিক একটা জীবন, তারপরে বাংলাদেশের মধ্যে মানুষের যে ক্যাটাগরি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই ক্যাটাগরিগুলো আছে। বস্তিতে থাকে কেউ কেউ, আবার কেউ অট্টালিকায় থাকে। গ্রামে ছোট ছোট নারীরা, ছোট ছোট মেয়েরা সেখানে যেভাবে অবহেলিত, এই প্রসঙ্গে যদি আমরা একটু কথা বলি, যেমন বিবাহের বয়স একটা বাংলাদেশি সরকার নির্ধারণ করে দিয়েছে 18 বছর মেয়েদের জন্য। সেক্ষেত্রে দেখা যায় গ্রাম দেশে গরিব যারা আছেন, ইভেন শহরেও, তারা এফোর্ড করতে পারে না 18 বছর পর্যন্ত সেই মেয়েটার তার মর্যাদা রক্ষা করা, তার নিরাপত্তা প্রদান করা একদিকে, আরেকদিকে তাতে লালন পালন করে ওই বয়স পর্যন্ত নিয়ে যাওয়া এফোর্ড করতে পারে না। ফলে সমাজে নানান কিছু ঘটে যাচ্ছে। এই প্রসঙ্গে আপনি একজন সমাজ চিন্তাবিদ হিসেবে আপনার যদি কোনো মতামত থাকে এই প্রসঙ্গে, এটাকে ওভারকাম করার কোন পন্থা আছে কিনা? হ্যাঁ, অফকোর্স। আমি যখন গ্রামে যাই তখন আমি দেখি আসলে আমাদের সমাজে কি হচ্ছে। আপনি যেটা বললেন যে 18 বছর তাদের বিয়ের বয়সটা করে দেয়া, বাট মোস্ট অফ দ্য ফ্যামিলিতে দেখি ইভেন আমি 11-12 বছরের মেয়েদেরকে বিয়ে দিতে দেখেছি। তাদের একটা কনসার্ন হলো যে আমরা তো মেয়েরা পড়াশোনা করছে না, ইভেন পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, বাট এটা ম্যাটার করছে না। তারা হচ্ছে একটা ভালো ছেলে পেলে, ভালো বলতে মোটামুটি কোনো রকম চলে যাবে সেরকম ছেলে পেলে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু তাতে যেটা হচ্ছে, একটা মেয়ে সংসারকে যিনি সে বুঝলই না, তাকে বিয়ে দিয়ে সংসারে
ঠেলে দেওয়া হচ্ছে, তাতে করে অনেক প্রবলেম হচ্ছে। সে না পারছে ফ্যামিলিতে রাইট অ্যাডজাস্ট করতে, ইভেন তার হেলথ ইস্যু যদি আমরা বলি, আমি এটা দেখেছি সব কিছু মিলে তার একটা মানে একটা ভালনারেবল অবস্থায়, খুবই অবস্থা যে এটা আমাদের সমাজে হচ্ছে। এবং তারা করে কি এনআইডি থেকে মানে যাতে এটা বাল্য বিবাহ হিসেবে কনসিডার করা না হয়, বয়স চেঞ্জ করে দিচ্ছে। ছেলের ক্ষেত্রে হচ্ছে, মেয়ের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে। এটা আমাদের এটা আসলে আমার মনে হয় সামাজিক অর্থনৈতিক সবকিছু বিষয়গুলো মিলিয়ে, কারণ একটা অনেক বাবা আছেন, অসংখ্য বাবা মা আছেন যারা অ্যাফোর্ডই করতে পারে না বাচ্চাদের লালন পালন করা, আর তার নিরাপত্তা কোনো বাবা মা চায় না তার মেয়েটা অপদস্থ হোক, তার ক্ষতি হোক। সেই জন্য এটা কিন্তু সমাজ সেই নিরাপত্তাটাও দিতে পারছে না, তখন এটা ছাড়া তাদের কি আর কি করা পারছে না। এখানে আমি একটু এলিট গ্রুপদেরকে একটু বলবো, যারা হচ্ছে একটা গ্রামে কিন্তু ভ্যারাইটিস থাকে, রাইট? কেউ হচ্ছে খুব সচ্ছল থাকে, কেউ খুবই মধ্যবিত্ত লাইক দিস। তো এখানে আসলে যারা একটু সচ্ছল, যাদের সামর্থ্য আছে, তাদের এই ক্ষেত্রে তারা এগিয়ে আসতে পারে। তারা কিন্তু যথেষ্ট মানে হেল্প করার সুযোগ তাদের আছে, বাট তারা এটাকে কোনোভাবে মানে তারা এটাকে বদল করছে না। ব্যাপারটা হচ্ছে এই যে তাদের মতো করে তারা হচ্ছে, বাট ইট শুড নট। হ্যাঁ, আমার তো এজ এ সিটিজেন আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, সামাজিক রেসপন্সিবিলিটি আছে, আমার তো কিছু কমিটমেন্ট থাকা উচিত। আমার যদি সামর্থ্য থাকে, ধরেন মানে আমরা অনেক সময় চিন্তা করি এটা যে আমরা পড়াশোনা করে বড় হয়েছি, তো সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে, কারণ এটা আমার সমাজের প্রতি একটা কমিটমেন্ট, এবং এই কমিটমেন্ট থেকে আই হ্যাভ টু ডু সামথিং ফর দ্য সোসাইটি। ইউ আর ভেরি রাইট, সো আমরা এটা করছি না, আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। সো এটা আমাদের করা, এবং এই ক্ষেত্রে মেয়েদের ভূমিকা অনেক বেশি। আমি গ্রামে দেখেছি যাদের হচ্ছে ধরেন ফিনান্সিয়ালি তারা এতটা সাউন্ড না, একটা ছোট্ট ফ্যামিলি, একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আফটার দ্যাট একটা নারী যেখানে মানে প্রপারলি ফ্যামিলিটাকে ম্যানেজ করছে, সেখানে ওই ফ্যামিলিতে কোনো প্রবলেম হচ্ছে না, সে তার ইনকাম অনুযায়ী সে সুন্দর করে গুছিয়ে চলছে। তার মানে সেখানে ভূমিকাটা নিতে হচ্ছে নারীকে। তো এই জন্য নারীর ভূমিকাটা এখানে অনেক বেশি। এবং তাদের আমি দেখলাম যে যেটা হচ্ছে তাদের এন্টারপ্রেনারশিপ, ক্ষুদ্র মানে কি বলে, আমি দেখলাম যে ছোট ছোট অল্প পুঁজি দিয়ে তারা অনেক কিছু করছে। এক মহিলাকে দেখলাম, সে একটা শাড়ি বিক্রি দিয়ে শুরু করলো তার জীবন, এখন সে বিশাল দোকান, এবং সে কিন্তু এডুকেটেড না, আফটার দ্যাট সে কিন্তু এটা করছে। আবার অনেক সময় আফটার এডুকেটেড হয়েও আমরা কিছু করতে পারছি না, এটাও কিন্তু হচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের ওই ভূমিকাটা নিতে হবে। আপনার কাছে আমরা অনুষ্ঠান প্রায় শেষ দিকে চলে এসেছি, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। পলিটিক্যাল টার্মোয়েল চলছে বাংলাদেশে, সামনে নির্বাচন, এই দেশের পরিবর্তনে দেশের আপাদমস্তক একটা যদি পরিবর্তন চাই, যে কারণে আমাদের জুলাই রেভলিউশনটা হলো, সেটা আনতে হলে নারীদের যে অবদান, নারীদের যে তাদের যোগ্যতা দিয়ে দেশ পরিচালনা, দেশের সাথে সংযুক্ত হওয়া, এই প্রসঙ্গে আপনার যদি কোনো মতামত থাকে যে আমরা কি আসন্ন নির্বাচনে এমন কিছু উপহার দিতে পারি সমাজকে যে নারীকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে যথাযথ জায়গায় বসানো হবে? হ্যাঁ, আপনি ভালোই বলছেন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই ক্ষেত্রে আমি যেটাকে ফোকাস করব সেটা হচ্ছে আসলে নারীকে আগে শিক্ষিত করে তুলতে হবে আমাদেরকে, নারী শিক্ষার দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। শিক্ষা মিনস শিক্ষার স্কিল বেসড যে এডুকেশন, সেটা আমাদেরকে দিতে হবে। তাদের যাতে কর্মসংস্থানের একটা সুযোগ হয়, তারা যাতে তাদের কি বলে নিজেরা যাতে স্টেবল হয়ে দাঁড়াতে পারে, তাদের যাতে নিজেদের একটা আইডেন্টিটি হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা দেখেছি যে একটা মহিলা যারা কিছু করতে পারছে না, তারা কিন্তু তার ফ্যামিলিতে বার্ডেন, তার হাজব্যান্ডের কাছে বার্ডেন, তার ছেলে মেয়ের কাছে বার্ডেন, মানে ওই বার্ডেন হয়ে থাকছে বিকজ তার কোনো কিছু করার ক্ষমতা নেই। বাট সে ছোট হোক, ছোট পরিসরে হোক, সে যদি কিছুটা করতে পারে, তখন তাকে কেউ আর বার্ডেন মনে করে, বরং সে নিজে থেকে অন্যকে হেল্প করতে পারছে। তো এই জন্য আমাদেরকে ফোকাস দিতে হবে যে একজন নারীকে কীভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাকে শিক্ষিত করে গড়ে তোলা। ইভেন আমি দেখেছি গ্রামে কিন্তু এখন অনেক মেয়ের এডুকেটেড, তারা কিন্তু মানে একেবারে গ্রাজুয়েশন পর্যন্ত চলে যায়। কিন্তু এই গ্রাজুয়েশন করা মেয়েটা যখন তাকে বিয়ে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে এসএসসি পাস একটা ছেলের কাছে বিয়ে দিচ্ছে না। সো এটা কিন্তু একটা মানে এটা আমার কাছে খুবই খারাপ লাগে যে তারা বলতেছে যে মেয়ে এডুকেটেড হয়েছে তাতে কি হয়েছে, আমরা তো এর চেয়ে ভালো ছেলে পাবো। সচেতনতার অভাব। তো ওইভাবে তাদেরকে মানে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলীবৃন্দ, আজকে যে আলোচনাটা করলাম, আমরা স্পষ্টভাবে বলতে পারি
আমরা সমাজের দৃষ্টি আকর্ষণ করছি, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি, রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যতক্ষণ না পর্যন্ত আমাদের মেয়েদেরকে, আমাদের নারী সমাজকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে গড়ে তুলতে না পারেন, সমাজ কখনো ঠিক করতে পারবেন না এবং সম্ভব নয়। এই সমাজকে অবশ্যই সেই সমাজ উপহার দিতে গেলে নারীদের যথাযথভাবে তৈরি করে, প্রশিক্ষিত করে, তাদের যোগ্যতা, তাদের সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে সদ্ব্যবহার করে আমরা সমাজকে এগিয়ে নিতে পারি অনেক দূরে এবং অনেক উঁচুতে। সেই কথাই আবার মনে করিয়ে দেই, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। নেপোলিয়ন বোনাপার্টের সেই কথাটি যথার্থই তিনি বলেছেন। আমরা সেই কথার সূত্র ধরে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।